আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শনিবার উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যালোচনায় সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভা শেষে তিনি বলেন, আজ বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 1 শাওয়াল 1447 হিজরি 7 চৈত্র 1432 বঙ্গাব্দ 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এদিকে সময় মতো গাড়ি না পাওয়া এবং বাড়তি ভাড়ার কারণে ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তিতে পড়েছে ঘরমুখ মানুষ। আর বাড়তি ভাড়া নেওয়ার পেছনে নিজেদের যুক্তি তুলে ধরেন বাস মালিকরা। অপরদিকে রেলে ঈদ যাত্রায়ও শিডিউল ভোগান্তির শিকার যাত্রীরা। দুর্ভোগের পরেও প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারাটাই পরম তৃপ্তির। রিপোর্ট হাসান জাবেদের। গাবতলী এবং কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে উত্তরাঞ্চলের মানুষজন যাতায়াত করেন। ঈদ মৌসুমে সেখানে ঘরমুখ মানুষের বাড়তি চাপ পড়ে। সেই বাড়তি চাপ সামাল দিতে কিছুটা বেগ পেতে হয়। অনেক পরিবহন মালিক এটাকে সুযোগ হিসেবেও কাজে লাগান। বাড়তি ভাড়া আদায় করেন অসহায় এসব যাত্রীদের কাছ থেকে। আগে নিচে 350, এখন নিচে 600 টাকা। 1250 টাকা করে অনলাইনে কাটছি, তারপরেও গাড়ির কোনো খবর নাই। একে তো বাড়তি ভাড়া, তার উপর সময় মতো বাস না পাওয়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাচ্চা কাচ্চা নিয়ে কখন থেকে বসে আছি, এখনো গাড়ি ছাড়ছে না। 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, এখনো খবর না, কেউ কিছু জানায়ও না। যাত্রীদের অভিযোগ স্বীকার করে কেন বাড়তি ভাড়া নিচ্ছেন তার যুক্তি তুলে ধরেন বাস মালিক পক্ষের লোকজন। বাড়তি ভাড়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। গাড়ি এক সাইড থেকে ফাঁকা আসতে আসছে, দ্বিতীয় কথা গাড়ির পরিবহনে তেল পাচ্ছে না কোনো পরিবহনে, তৃতীয় কথা গাড়ি আসছে যানজটের জন্য। আর এখন এক সাইড থেকে খরচটা উল্লেখ যে আর একটু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। জরিমানা করতে পেরেছি শ্যামলী পরিবহন, এছাড়া আমরা কাউকে জরিমানা করতে। শ্যামলী পরিবহন কেন জরিমানা করেছে? ওনাদের একটা রুটের আপনারা 20 টাকা করে বেশি নিয়েছে, সেটার জন্য আমরা জরিমানা করি। এদিকে কমলাপুর রেল স্টেশনেও যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে ছাদেই চড়ে বসেন। বুধবার বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েন সেসব ট্রেনের যাত্রীরা। জীবনের ঝুঁকি থাকা এবং ভোগান্তির পরও ঈদ আনন্দ উপভোগ করতে প্রিয়জনের কাছে যেতে পারছেন, সেটাই যেন তাদের কাছে পরম স্বস্তির। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে মহাসড়কগুলোতে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ঢাকা আরিচা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। যানজট না থাকলেও ধীর গতিতে চলছে সব ধরনের পরিবহন। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের চাপ দ্বিগুণ। তবে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ স্বাভাবিক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যানবাহনের চাপ থাকলেও স্বস্তির যাত্রায় ঘরমুখ মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে যানবাহনের ধীর গতি। সড়কে যানজট এড়াতে এবং ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবার জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের জামাত। সকাল 8:30টায় একই জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজ আদায় করবেন। ঈদগাহ পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নারী পুরুষ একত্রে প্রায় 40,000 মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা থাকছে। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদকে নিরাপত্তায় নিশ্চিত করা হবে। সিসিটিভির মাধ্যমে পুরো এলাকা নজরদারির মধ্যে থাকবে।
ঈদের দিন সকাল 8টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনৈতিক, রাজনীতিক সহ দেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি আরও বলেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপাতত যমুনায় উঠছে না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে উনি এখানে উঠছেন না। আজকে আমার মনে হয় এই প্রশ্নটা এখানেই সমাপ্তি করা উচিত। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান মোদী। বাংলাদেশের পাশাপাশি ভারতসহ সমগ্র মুসলিম বিশ্ব গত 1 মাস সিয়াম সাধনা করেছে বলে এই পত্রে উল্লেখ করা হয়। ঈদের এই আনন্দময় মুহূর্তে বিশ্ববাসীর মনে শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্থির অবস্থায় আছে স্বর্ণের দাম। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ 3য় সপ্তাহ চলছে, তবে এমন অনিশ্চয়তার সময়ে স্বর্ণের বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সেটা হলো স্বর্ণের দাম না বেড়ে বরং প্রায় স্থির হয়ে আছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে প্রথম দফায় হামলা চালানোর পর থেকে এই যুদ্ধ কেবল ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক অর্থনীতিতে তার কী প্রভাব পড়ে তা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। এই ছিল সন্ধ্যার খবরে। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।